হ্যালো ডিয়ার অ্যাসপারেন্টস, ওয়েলকাম টু সাকসেসবাজ একাডেমি। সাকসেসবাজ একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের নিয়োগ নিয়ে একটা কথাবার্তা কয়েকদিন ধরেই চলছে, এবং সব থেকে বড় বিষয় হলো এই নিয়োগ প্রক্রিয়াতে কিভাবে কি করা হবে সেটা নিয়ে অনেকের মনেই কনফিউশন রয়েছে। প্রিভিয়াস যে শূন্যপদ এসছিল সেগুলোর ভিত্তিতে নিয়োগ হবে, নাকি অন্য কোনো ভিত্তিতে নিয়োগ হবে, নাকি অন্য কোনো পদে নিয়োগ হবে, নাকি সেই বিষয়গুলোকে আলাদা করে দেখা হবে, সেটা কিন্তু আমরা এখনো অবধি কেউই জানি না। তো এই বিষয়ে যতটা অবধি আমরা জানতে পেরেছি সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই আমরা শুনে নেব যে মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় তিনি এ বিষয়ে একটা বার্তা দিয়েছিলেন, সেটা কি বলেছিলেন। চলো শুনে নেওয়া যাক তাহলে। 6,500 একটা শর্ট লিস্ট আগে সরকারের সময় করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। ক্যাবিনেটে সিএম এর সঙ্গে কথা বলবো, কারণ কি কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে গেছে। বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন 4টা পঞ্চায়েত দেখার পরে সব কাজ ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে, পয়সাটা কাজে লাগাবে, ইনফ্রাস্ট্রাকচার নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে ওটাকে আমরা পার করবো। তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা বিভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে। এটা আজ এগোবে আর কি ব্যাপারটা। অর্থাৎ বুঝতেই পারছো যে এই বিষয়ে কিন্তু মাননীয় পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় একদম ক্লিয়ার বার্তা দিয়ে দিয়েছেন যে এই বিষয়ে কিন্তু নিয়োগ হতে চলেছে। তার কারণ কি, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের টাকা সেগুলো সরাসরি মানুষের কাছে যে পৌঁছাচ্ছে সেটা কিন্তু ইউটিলাইজ হচ্ছে না, যার কারণে এই টাকাগুলো কিন্তু প্রতি বছর ব্যাক চলে যাচ্ছে। এবং সব থেকে বড় বিষয় হলো শুধুমাত্র পঞ্চায়েতে কর্মী নেই, এই বিষয়টার জন্য এতগুলো উন্নয়নমূলক প্রকল্প আটকে রয়েছে এবং পঞ্চায়েতের ডেভেলপমেন্ট কিন্তু সেভাবে হচ্ছে না, যেটা কিন্তু সরকার বুঝতে পেরেছে। এবং সব থেকে বড় বিষয় 2024 সালে যে লিস্টটা পাবলিশ করা হয়েছিল যে 6,500 সামথিং, তো সেটাকেই ধরে তারা এগোতে চাইছে। এবং সব থেকে বড় বিষয় সেই লিস্টে যেহেতু প্রিপেয়ার আছে সেই রিক্রুটমেন্টটা ইমিডিয়েট করাতে চাইছে। এবং শুধু এই নয়, এর বাইরেও কিন্তু অন্যান্য রিক্রুটমেন্টও কিন্তু হতে চলেছে। পঞ্চায়েত দপ্তরে এই রিক্রুটমেন্টের যে এই ভ্যাকেন্সির পরিমাণ সেটাও কিন্তু বাড়তে চলেছে। তো এই দেখো পেপার কাটিংটা, এটা আজকেরই পেপার কাটিং। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 14ই মে দেখো লেখা আছে। কি বলছে যে মন্ত্রী দিলীপ জানিয়েছে যে খুব দ্রুত এই নিয়োগ করা হবে বলে জানিয়েছেন। আর কি ক্ষমতায় আসার পর থেকে এটি নতুন সরকারের প্রথম বড় নিয়োগের ঘোষণা, যা কিন্তু তারা করেছেন। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক এই রিক্রুটমেন্টের জন্য আমাদের কি কি ক্রাইটেরিয়া দরকার এবং সব থেকে বড় বিষয় কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হতে চলেছে। অ্যাকর্ডিং টু প্রিভিয়াস যে শর্ট নোটিশ বা প্রিভিয়াস যে আমাদের বিষয়গুলো এসছিল সামনে 2024 সালে, যেটার একটা রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়েছিল, সেখানে কি কি পোস্ট বলা হয়েছিল। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট একটা পোস্ট বলা হয়েছিল, নির্মাণ সহায়ক এটা সাধারণত ইঞ্জিনিয়ারিং পোস্ট, পঞ্চায়েত সেক্রেটারি বলা হয়েছিল, ডাটা এন্ট্রি অপারেটর, গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী। আর কি বলা হয়েছিল, এই যে বিশেষ বিশেষ পোস্টগুলো, এই পোস্টগুলো ছাড়াও কিন্তু অন্যান্য বেশ কয়েকটা পোস্টের কথা সেখানে উল্লেখ করা হয়েছিল, সেগুলো আমরা সামনের স্লাইডে আলোচনা করব। ভিডিওটা ধৈর্য ধরে দেখো। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে ভিডিও শেষে কিন্তু আমি আলোচনা করেছি যে কোন জেলা থেকে কত পরিমাণে শূন্যপদ রয়েছে, এবং সব থেকে বড় বিষয় হলো কোন জেলা শূন্যপদের সংখ্যা বেশি, সেই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের রিক্রুটমেন্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সব থেকে বড় বিষয় হলো এখন থেকে যদি পড়াশোনা শুরু না করো তাহলে কিন্তু পরবর্তীতে পিছিয়ে পড়তে হবে। এবং সব থেকে বড় বিষয় এত সুন্দর একটা রিক্রুটমেন্ট যেটা বাড়ির কাছে পোস্টিং, সুন্দর মাইনে, সেটা কিন্তু হাতছাড়া হতে পারে। তো চলোই দেখে নেওয়া যাক। বয়স সীমা কত, বয়স সীমা বলেছে 18 থেকে 40 বছর, এর মধ্যে কিন্তু হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি হলে কি 18 থেকে 43 বছর, 3 বছরের ছাড় থাকে। এসসি এসটি হলে কি 18 থেকে 45 বছর। প্রতিবন্ধী হলে কিন্তু ঊর্ধ্ব সময় সরকারের নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যাবে। আর একটা জিনিস যেটা বিশেষ দ্রষ্টব্য, সেটা হচ্ছে 5 বছরের কিন্তু এক্সট্রা ছাড় পাওয়া যেতে পারে। যে প্রতিশ্রুতি কিন্তু নতুন সরকার আসার প্রথম দিনই দিয়েছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু যারা মনে করছো আমাদের বয়স শেষ হয়ে গেছে তারাও কিন্তু চান্স পেতে পারো। সুতরাং এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব কি যে কোন পদ রয়েছে আর কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি, আর সেই পদের অ্যাকর্ডিং বেতন কত হতে পারে আনুমানিক। তবে এই বেতনটা কিন্তু বর্তমান অনুযায়ী যে 2024 সালের রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছিল সেটা অনুযায়ী বলা হয়েছে। সব থেকে বড় বিষয় হলো যদি 7th পে কমিশন এর মধ্যে লেগে যায় বা যদি ডিএ বেড়ে যায় তাহলে কিন্তু এই মাইনেটা তোমাদের অনেকটাই বেড়ে যাবে। যেমন কি পঞ্চায়েত কর্মী ক্লাস অষ্টম শ্রেণী পাস, মাইনে 17,000 থেকে 43,200, এটা কিন্তু যথেষ্ট একটা হ্যান্ডসাম মাইনে, এটা কিন্তু একটা বেসিক। সুতরাং 17,000 বেসিক হলে তোমার কিন্তু মাইনে মোটামুটি 25,000-এর কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা
থেকেই যায়। তারপরে কি গ্রুপ ডি, ক্লাস অষ্টম শ্রেণী পাস 17,000 থেকে 43,200, পঞ্চায়েত সমিতি পিয়ন অষ্টম শ্রেণী পাস 17,000 থেকে 43,200, ক্যাশিয়ার মাধ্যমিক পাস 22,900 থেকে 58,500, অর্থাৎ এটা কিন্তু গ্রুপ সিতে চলে গেল। গ্রাম পঞ্চায়েত সহায়ক 50% নম্বর সহ মাধ্যমিক পাস, অর্থাৎ এগুলোতে শুধুমাত্র পাস করলে হবে বলেছিল, কিন্তু এখানে বলেছে 50% নম্বর সহ মাধ্যমিক পাস করতে হবে, যেটা কি 21,000 থেকে 54,000 পর্যন্ত কিন্তু তোমার স্যালারি যেতে পারে। অ্যাকাউন্টেন্ট ক্লার্ক মাধ্যমিক পাস, সঙ্গে কিন্তু কম্পিউটারের দক্ষতা এখানে থাকতে হবে, 22,900 থেকে 58,500 এই অবধি কিন্তু মাইনে যেতে পারে। ক্লার্ক কাম টাইপিস্ট মাধ্যমিকের সঙ্গে কম্পিউটার দক্ষতা এবং টাইপিং জানতে হবে, 22,900 থেকে 58,500। আমি আবারও বলছি, এগুলো কিন্তু শুধুমাত্র আনুমানিক মাইনে এবং আনুমানিক কোয়ালিফিকেশন বলা হচ্ছে। এই কোয়ালিফিকেশনের আশেপাশে তোমরা থাকলে তোমরা কিন্তু এই পোস্টগুলোর জন্য চিন্তা ভাবনা করতে পারো এবং প্রিপারেশন নিতে পারো। আর কি কি পোস্ট আছে? ডেটা এন্ট্রি অপারেটর মাধ্যমিক সঙ্গে কম্পিউটার দক্ষতা এবং টাইপিং জানতে হবে, এটাও 22,900 থেকে 58,500। লোয়ার ডিভিশন ক্লার্ক মাধ্যমিকের সঙ্গে কম্পিউটার দক্ষতা এবং টাইপিং দুটোই কিন্তু জানতে হবে, 22,900 থেকে 58,500। গ্রাম সেক্রেটারি বা গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এটা কি বলছে? উচ্চ মাধ্যমিক সঙ্গে কিন্তু কম্পিউটারে দক্ষতা থাকতে হবে, 22,900 থেকে 58,500। স্টেনোগ্রাফার কি? স্নাতক পাস সঙ্গে কিন্তু কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। আর স্টেনোর যে কার্যকলাপগুলো, স্টেনোর যে প্রিপারেশন এবং স্টেনোর যে স্কিল, সেটা কিন্তু তোমার থাকাটা অবশ্যই জরুরি। 28,900 থেকে কিন্তু 74,500, অর্থাৎ একটা বিশাল অ্যামাউন্টের মাইনের কিন্তু চাকরি এটা। পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্টেন্ট ক্লার্ক স্নাতক কমার্স পাস হতে হবে, যেহেতু এখানে অ্যাকাউন্টেন্ট আছে, সঙ্গে কিন্তু কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রি লাগবে। 24,700 থেকে 63,900 পর্যন্ত কিন্তু মাইনে আছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্নাতক পাস সঙ্গে কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রি 28,900 থেকে 74,500। নির্মাণ সহায়ক সিভিল ইঞ্জিনিয়ার, এখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা তোমাকে থাকতে হবে এবং এর কি শিক্ষাগত যোগ্যতা হবে সেটা কিন্তু এখনো অবধি সঠিকভাবে জানা যায়নি। এটা 35,800 থেকে 92,100 পর্যন্ত কিন্তু বেসিক যেতে পারে। এবং সব থেকে বড় বিষয়, যে মাননীয় মন্ত্রী তিনি কিন্তু এই পদটাকেই বেশি হাইলাইট করেছেন, যে বিশেষ করে ইঞ্জিনিয়ার নেই, যার জন্য বিভিন্ন প্ল্যানিং হচ্ছে না, সুতরাং এই পদে কিন্তু একটা বিপুল ভ্যাকেন্সি আসতেই পারে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব যে কোন পর্যায়ে কিরকম পরীক্ষা হতে পারে। যেমন পঞ্চায়েত কর্মী, এগুলো সাধারণত গ্রুপ ডি টাইপের পোস্ট, সেখানে 50 নাম্বারের এক্সাম হয়ে থাকে, 43 নাম্বার লিখিত পরীক্ষা, 7 নাম্বার ইন্টারভিউ। এমনটা কিন্তু আগের বার যখন রিক্রুটমেন্টের প্রসেসগুলো শুরু হয়েছিল বলতে শুধুমাত্র রেজিস্ট্রেশন হয়েছিল, তখন কিন্তু এরকমই বলা হয়েছিল। সুতরাং আমরা সেগুলো ধরে নিয়ে কিন্তু চলছি। গ্রুপ ডি 43 + 7 ইন্টারভিউ, এখানে কিন্তু কোনো স্কিল টেস্ট নেই। পঞ্চায়েত সমিতি পিয়ন 43 + 7 স্কিল টেস্ট নেই। এবার যে গ্রাম পঞ্চায়েত সহায়ক আসছে, এখান থেকে কিন্তু খেলা ঘুরছে। যেমন লিখিত পরীক্ষা এখানে হবে 85, ইন্টারভিউ হবে কিন্তু 15, অর্থাৎ 100 নাম্বারে। গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি লিখিত পরীক্ষা হয় 85, স্কিল টেস্ট কিন্তু 5 আর ইন্টারভিউ 10, অর্থাৎ যেহেতু এখানে স্কিল টেস্ট আছে তাই ইন্টারভিউ থেকে 5 নাম্বার কমে গেছে। অ্যাকাউন্টেন্ট ক্লার্ক 85 নাম্বারে লিখিত পরীক্ষা, 5 নাম্বারে স্কিল টেস্ট, ইন্টারভিউ 10 নাম্বারে। আর কি কি পোস্ট ছিল? ডেটা এন্ট্রি অপারেটর 85 নাম্বারে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট 5, ইন্টারভিউ কিন্তু 10। লোয়ার ডিভিশন ক্লার্ক 85 নাম্বারে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট 5, ইন্টারভিউ 10। ক্যাশিয়ার 85 নাম্বারে লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট নেই, ইন্টারভিউ কিন্তু 15 নাম্বারে। স্টেনোগ্রাফার লিখিত পরীক্ষা 85, স্কিল টেস্ট 5, ইন্টারভিউ 10। পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্ট সেম 85, 5, 10। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট 85, 5, 10। নির্মাণ সহায়ক সিভিল ইঞ্জিনিয়ার সেখানে কিন্তু 85, 5, 10, এমনটা কিন্তু এক্সপেকটেশন করা হচ্ছে। আমি আবারও বলছি যে তোমাদের কিন্তু এই প্যাটার্ন চেঞ্জ হতে পারে এবং অন্য প্যাটার্নেও কিন্তু এক্সাম হতে পারে, তবে আমরা এটাই ধরে নিয়ে চলবো, কেননা যেহেতু মাননীয় মন্ত্রী বলেছেন যে প্রিভিয়াস যে লিস্ট আমাদের তৈরি করা আছে সেই অনুযায়ী কিন্তু আমরা এগোবো, সুতরাং আমরা ধরেই নিতে পারি যে মেজর কিছু চেঞ্জ কিন্তু হবে না, কেননা বিশেষ চেঞ্জ করতে গেলে সেখানে কিন্তু সময় সাপেক্ষ এবং সময় কিন্তু খুবই হাতে কম, যেহেতু বিভিন্ন কাজগুলো আটকে রয়েছে। তাহলে সিলেকশন প্রসেস আমরা কি বুঝলাম? যে প্রথমে লিখিত পরীক্ষা হবে, যেটা মূলত এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হয়, নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে। ইন্টারভিউ লিখিত পরীক্ষা পাস করলে তবেই কিন্তু ইন্টারভিউর জন্য তোমাকে ডাকা হবে এবং স্কিল টেস্ট যেগুলো তো আছে সেগুলোতে কিন্তু স্কিল টেস্টে ডাকা হবে। তার পরবর্তী প্রসিডিওর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং চূড়ান্ত তালিকার আগে সমস্ত তোমার নথিপত্র যাচাই করে তোমাকে সেখানে নিয়ে নেওয়া হবে। আচ্ছা, আর কি কোন কোন বিষয় বা সিলেবাস আমাদের কি কি আছে? সিলেবাসে আমরা ইংলিশ দেখতে পাবো, যেটা 85 নাম্বারের এক্সাম, সেখানে বলছি সাধারণত গ্রুপ ডি যে 50 নাম্বারের এক্সাম সেখানে কিন্তু ইংলিশ থাকে না, তবে এখানে কিন্তু বাংলার একটা খুব গুরুত্বপূর্ণ ওয়েটেজ থাকে, কারণ পঞ্চায়েতে যেখানে তুমি কাজ করছো সেখানে কিন্তু ডাইরেক্ট পাবলিকের সঙ্গে তোমাকে ইন্টারাক্ট করতে হবে, সেখানে বাংলায় দক্ষ হওয়াটা কিন্তু অবশ্যই তোমার জরুরি।
তা কি বলছে, ইংরেজিতে 25 নাম্বার, বাংলায় 25 নাম্বার। এই বাংলার নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেননা আমরা কিন্তু কম্পিটিটিভ এক্সামে খুব একটা বাংলা পড়ি না। দু একটা এক্সাম ছাড়া কিন্তু সেরকম ভাবে বাংলা থেকে ডেপথে কোশ্চেন আসে না। সুতরাং এই বিষয়ে কিন্তু তোমরা যদি মনে করো যে ক্লাস দরকার, তাহলে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আমরা কিন্তু বাংলা থেকে অবশ্যই ক্লাস করানোর তোমাদের চেষ্টা করব। পাটিগণিত, সেখানে 25 নাম্বার, সাধারণ জ্ঞান সেখানে 10 নাম্বার, মোট কিন্তু 85 নাম্বারে এক্সাম হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আচ্ছা, পাটিগণিত যে 25 নাম্বার, সেখানে কি কি দেখতে হবে আমাদের? সংখ্যাতত্ত্ব, লসাগু গসাগু, শতকরা, লাভ ক্ষতি, অনুপাত সমানুপাত, গড়, সরল ও চক্রবৃদ্ধি সুদ, সময় ও কার্য, সময় ও দূরত্ব। চক্রবৃদ্ধি সুদটা নাও আসতে পারে, আবার এখন অ্যাডভান্স কিছু কোশ্চেনের জন্য কিন্তু চক্রবৃদ্ধি সুদ আসছে। সাধারণত খুবই ইজি ম্যাথের কোশ্চেন থাকে এখানে। পঞ্চায়েত দপ্তরে কিন্তু ম্যাথের কোশ্চেন খুব একটা টাফ করা হয় না, একদম ইজি পাতি কোশ্চেন দেওয়া হয় এখানে। আচ্ছা, এরপরে আর কি কি আছে আমাদের? এরপরে যেটা আছে সেটা হচ্ছে বাংলা। বাংলা, যেটা আমি আবারও বললাম যে বিশেষভাবে কিন্তু এটা গুরুত্বপূর্ণ, কারণ বাংলা থেকে একটা 25 নাম্বার মানে একটা বিরাট নাম্বার রয়েছে, প্রায় 25% কাছাকাছি নাম্বার। সুতরাং এই নাম্বারটা কিন্তু ভ্যারি করবে, এবং বিশেষ করে অনেকেই কিন্তু এই কারক বিভক্তি, সন্ধি বিচ্ছেদ এগুলো আমরা ভুলে গেছি, কারণ এগুলো আমাদের চর্চার মধ্যে নেই। সুতরাং এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে। যেমন ব্যাকরণে কি কারক বিভক্তি, সন্ধি বিচ্ছেদ, সমাস, প্রত্যয়, লিঙ্গ পরিবর্তন, এক কথায় প্রকাশ এগুলো কিন্তু থাকবে। শব্দ ভান্ডার, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা ও প্রবাদ প্রবচন। দেখেছো, এই জিনিসগুলো কিন্তু বহু পুরনো সময়ে আমরা পড়েছি, যেগুলো কিন্তু আমরা অনেকটা ভুলেই গেছি। সুতরাং এগুলো কিন্তু আমাদেরকে পুনরায় আবার চর্চার মধ্যে আনতে হবে। আর কি বলছে, বোধ পরীক্ষণ, অনুচ্ছেদ পড়ে তার থেকে প্রশ্নের উত্তর দেওয়া, যেটা আমরা সিন আনসিনের বিষয়টা দেখতাম ইংলিশের ক্ষেত্রে, সেই জিনিসটাই। সংস্কৃতি, বাংলা সাহিত্য সংস্কৃতির প্রাথমিক জ্ঞান কিন্তু তোমাকে থাকতে হবে। অর্থাৎ 11-12 মনে থাকবে তোমাদের, যেটা সাহিত্য সংস্কৃতির বই ছিল, ওই বইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে হয়ে দাঁড়াবে। অর্থাৎ বাংলার কৃষ্টি, বাংলার কালচার, বাংলার আর্ট, বাংলার সঙ্গীত, বাংলার খেলাধুলা, বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হয়ে পড়বে। ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে 10 নাম্বার থেকে সাধারণত সাধারণ জ্ঞান থেকে খুব একটা কোশ্চেন করা হয় না। যেটা আমরা প্রিভিয়াস ভাবে দেখে এসেছি বা প্রিভিয়াস যে প্যাটার্নে দেখে এসেছি, সেখানে কিন্তু সাধারণ জ্ঞানের খুব একটা ওয়েটেজ ছিল না। কি কি বিষয়ে আমরা ওয়েটেজ দেখব? পঞ্চায়েতের রাজ ব্যবস্থা, যেহেতু তুমি পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছ, ৭৩তম সংবিধান সংশোধনী, এটা তোমাকে একদম গুলে খেয়ে নিতে হবে। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা খুব সুন্দর করে তৈরি করতে হবে। সরকারি প্রকল্পের মধ্যে অন্নপূর্ণা ভান্ডার, যেটা আগে লক্ষ্মীর ভান্ডার ছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প। রূপশ্রী, সবুজ সাথী, 100 দিনের কাজ, আবাস যোজনা, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প। অর্থাৎ যে প্রকল্পগুলো বেসিক্যালি গ্রামের মানুষের সঙ্গে জোড়া থাকে বা গ্রামের মানুষের সঙ্গে যুক্ত, সেই সমস্ত প্রকল্পগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, পশ্চিমবঙ্গের কৃষি, কুটির শিল্প এবং গ্রামীণ বিভিন্ন যে কালচার, সেগুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ইতিহাস ভূগোল, ভারতের ইতিহাস, গ্রামীণ প্রেক্ষাপট এবং পশ্চিমবঙ্গের ভূগোল, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইতিহাস থেকে কিন্তু বিভিন্ন গ্রামীণ প্রেক্ষাপট, যেমন বল্লাল সেন ঢিবি, এই যে আঞ্চলিক যে ইতিহাসগুলো, যেমন তোমার শশাঙ্কের রাজধানী, কর্ণ সুবর্ণ, এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসতে পারে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ইতিহাস এবং পশ্চিমবঙ্গের যে ভূগোল, সেটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, ইংরেজিতেও একদম ইজি ইংলিশ থাকে। ইংলিশ কিন্তু খুব একটা টাফ আসে না। আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, যেগুলো গ্রামের মধ্যে পড়বে। ভোকাবুলারির মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ। এছাড়া কি সেন্টেন্সে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, স্পটিং এরর, স্পেলিং টেস্ট, এই জিনিসগুলো কিন্তু তোমাকে অবশ্যই ভাবে তৈরি করতে হবে। আচ্ছা, এই গেল আমাদের সিলেবাস। এরপর আমরা কি দেখবো, ফর্ম ফিল আপ কবে থেকে হতে পারে? ফর্ম ফিল আপ হতে পারে কিন্তু জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে। ফর্ম ফিল আপ হওয়ার কিন্তু আমাদের প্রবল একটা সম্ভাবনা রয়েছে। আজকেও নবান্নে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। এই বৈঠক হয়ে যাওয়ার পর আশা করি জানা যাবে এই রিক্রুটমেন্ট গুলো কিভাবে কিভাবে ফর্ম ফিল আপ হবে, কিভাবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট হবে। যে পুরাতন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট গুলো কিন্তু চেঞ্জ করা হচ্ছে। বিশেষ করে ওয়েবসাইটের স্ট্রাকচারটা চেঞ্জ করা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এমব্লেম, যে ন্যাশনাল এমব্লেম, অশোক স্তম্ভ লাগানো হচ্ছে, এবং সব থেকে বড় বিষয় ওয়েবসাইটের যে ফরম্যাট, সেগুলো কিন্তু চেঞ্জ করা হচ্ছে। সেটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু আমরা ফর্ম ফিল আপ দেখতে পাবো, এমনটা আমরা কিন্তু আশা করছি। আচ্ছা, এক্সাম কবে হতে পারে? এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সেপ্টেম্বর অক্টোবর নাগাদ। খুবই তাড়াতাড়ি এক্সাম কন্ডাক্ট করানোর কথা চলছে। তার কারণ কি, ওই যে প্রথমেই বলা হয়েছে যে যেহেতু আমাদের কাছে সেরকম ভাবে রিক্রুটমেন্ট হয়নি, সেরকম ভাবে কিন্তু আমাদের যে কর্মী তা কিন্তু নেই, তার জন্য কিন্তু বিভিন্ন কাজ আটকে রয়েছে। সুতরাং সেই কাজগুলো যাতে দ্রুত সম্পন্ন করা যায়, যেহেতু সরকার নতুন এসছে, সরকার চাইবে যে নতুন কিছু কাজ করতে। সুতরাং খুব তাড়াতাড়ি কিন্তু এক্সাম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো কাজেই দেরি না করে আজ থেকে কিন্তু এই বিষয় নিয়ে পড়াশোনা শুরু করে দাও, এবং এই বিষয় নিয়ে কিন্তু এগিয়ে যাওয়া শুরু করে দাও।
পঞ্চায়েতে কিন্তু কর্মী নেই বলে বহু কাজ স্থগিত হয়ে আছে, তাই দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, এমনটাই কিন্তু দপ্তর থেকে জানানো হচ্ছে। আচ্ছা, এবার আমরা যেটা বহু প্রতীক্ষিত বিষয়, যে কোন জেলায় কত শূন্যপদ রয়েছে এবং কোন জেলার শূন্যপদ অনুযায়ী আমরা অ্যাপ্লাই করতে পারবো, সেগুলো একটু আলোচনা করে দিতে হবে, তাই তো? তো ঠিক আছে, আলিপুরদুয়ারে রয়েছে 121, বাঁকুড়ায় 607। ভাবতে পারছো, একটা বিরাট অঙ্কের কিন্তু শূন্যপদ, এবং সব থেকে বেশি শূন্যপদ সাধারণত এখানেই দেখা যাচ্ছে। বীরভূম 144, কোচবিহার 194, দক্ষিণ দিনাজপুর 182, দার্জিলিং 366, হুগলি 601, হাওড়া 437, জলপাইগুড়ি 146, ঝাড়গ্রাম 222, কালিম্পং 169, মালদা 136, মুর্শিদাবাদ 173, নদিয়া 141, উত্তর চব্বিশ পরগনা 516, পশ্চিম বর্ধমান 117, পশ্চিম মেদিনীপুর 560, পূর্ব বর্ধমান 299, পূর্ব মেদিনীপুর 321, পুরুলিয়া 397, দক্ষিণ চব্বিশ পরগনা 516, আর উত্তর দিনাজপুর কিন্তু 96টা। অর্থাৎ এই গেল তোমাদের টোটাল শূন্যপদ, যেটা কিন্তু রয়েছে 6652। আমি আবারও বলছি, এটা 2024 সালে যে নোটিশ বেরিয়েছিল সেটা অনুযায়ী। এখানে কিন্তু শূন্যপদ কমতে বা বাড়তে দুটোই কিন্তু দেখা যেতে পারে, তবে কমার চান্স কম, বাড়ার চান্স কিন্তু বেশি। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তবে এখনো যে বিষয়টি ক্লিয়ার করা হয়নি সেটা হচ্ছে, তোমরা অন্য কোনো ডিস্ট্রিক্টে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে কিনা। প্রিভিয়াস যে নোটিশ ছিল সেই নোটিশে কিন্তু সেরকম কিছু বলা ছিল না, তবে এবার যে নতুন নোটিশ আসবে সেখানে এটাই দেখার যে আমরা অন্য কোনো জেলায় বা অন্য কোনো জোনে অ্যাপ্লাই করতে পারছি কিনা, নাকি নিজের জেলায় নিজেকেই সেখান থেকে অ্যাপ্লাই করতে হবে, সেটাও কিন্তু আমরা সময়ের সাথে সাথে জানতে পারলে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। আচ্ছা চলো, তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ তোমাদের সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। এবং সব থেকে বড় বিষয়, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবে, নিজে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কোন জেলা থেকে তোমরা ভিডিওটা দেখছো, এবং বন্ধুদের মাঝখানে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে। এবং তোমরা এরপরে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বিষয়ে কোন কোন ভিডিও তোমরা দেখতে চাইছো, এবং সব থেকে বড় বিষয় কোন কোন বিষয়ে ক্লাস চাইছো, সেটা কিন্তু অবশ্যই জানিও। এবং বিশেষ করে তোমরা যদি মনে করো যে তোমরা বাংলায় ক্লাস পেতে ইচ্ছুক, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, আমি কিন্তু অবশ্যই তোমাদের বাংলা বিষয়ে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো চলো, আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর জমি প্রিপারেশন করতে থাকবে। জয় হিন্দ।